জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই। নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টির ঘোষণা দিয়ে দক্ষিণ আফ্রিকান টেক জায়ান্ট ইলন মাস্ক কি সেই লড়াইয়ে নামলেন কি না তা সময় বলে দেবে। দল ঘোষণার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি জরিপও করেছেন মাস্ক, যেখানে তাকে সমর্থন জানিয়েছেন জরিপে অংশ নেওয়া শতকরা ৮০% মানুষ। কিন্তু বাস্তবতা বলছে রাজনৈতিক দল ঘোষণার আগে ৮০% সমর্থন পেলেও ভোটের লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বিতা করা বেশ কঠিন হতে পারে, যদি না ভাঙা মার্কিন রাজনৈতিক ব্যবস্থার সংস্কার হয়। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষণধর্মী ওয়েবসাইট পলিটিকোতে একটি কলাম লিখেছেন আমেরিকার রাজনৈতিক সংস্কার কর্মসূচির একজন সিনিয়র ফেলো এবং লেখক লি ড্রুটম্যান। আর সেই কলামেই মাস্কের আগামীর চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন তিনি। সেসবই জানাবো আপনাদের, সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যুক্তরাষ্ট্রে বহুদলীয় গণতন্ত্রে ইলন মাস্ককে স্বাগত জানিয়ে ড্রুটম্যান লিখেছেন, দেখো, তোমার মধ্যে কিছু ভুল ধারণা তৈরি হয়েছে। ভোটারদের মধ্যে ৮০% প্রতিনিধিত্বহীন এ ধারণা ঠিক নয়। যদি এটা এতই সহজ হতো তাহলে রাজনৈতিক দল নো লেভেল জো মানচিনকে হোয়াইট হাউসে ক্ষমতার মসনদে বসাতো। আমি দুঃখিত যে তোমাকে এটা বলতে হচ্ছে। এখানে তৃতীয় পক্ষ কেবল একটি স্পয়লার, কেননা এখানের বাস্তবতা হলো ৮০% প্রতিনিধিত্ব করতে সম্ভবত ৫ থেকে ৬টি দলের প্রয়োজন হবে। সে সঙ্গে প্রয়োজন হবে বড় নির্বাচনী সংস্কার। মার্কিন রাজনীতির সমস্যা কতটা জটিল, এখনকার দ্বিদলীয় ব্যবস্থার ভাঙা যুক্তি এবং মধ্যপন্থার মিথ সম্পর্কেও মাস্ককে সতর্ক করে দিয়েছেন এই লেখক। সেই সঙ্গে জানিয়েছেন নিজের পক্ষে সমর্থন পাওয়া জরিপে ভ্রান্ত ধারণা পেয়েছেন তিনি। তার ভাষ্য, এখানকার দলীয় ব্যবস্থা ক্রমবর্ধমান দলীয় যুদ্ধের এক ধ্বংসাত্মক চক্রে আটকে আছে। কাজেই এতে অবাক হবার কিছু নেই যে আপনার এক্স পোল একটি নতুন দলের পক্ষে ব্যাপক সমর্থন পেয়েছে, কেননা অতীতে অন্যরাও তাই পেয়েছে। জরিপ ও গবেষণা করা গ্যালাপ তৃতীয় দলের পক্ষে ৬০% সমর্থনের কথা জানিয়েছে, যা অতীতে অন্যরা প্রায় ৭২% পেয়েছিল। অথচ আমরা এখন বিদ্যমান দলগুলোতে উচ্চ বিভাজন দেখতে পাচ্ছি, যেখানে কিনা ৩৮% মানুষ মনে করে কোনো দলই আসলে তাদের মতো লোকদের জন্য লড়াই করে না। জরিপে সমর্থন দেওয়া ৮০% মধ্যপন্থীর মধ্যপন্থা নিয়েও সন্দেহ আছে এই বিশ্লেষকের। তার ভাষ্য, এখানে একটি সংখ্যা বেশি কারণ অনেক ভোটার বলে থাকে তারা মধ্যপন্থী এবং স্বাধীন, কিন্তু এর ভিন্ন চিত্রটি মাস্কের ধারণার চেয়ে ছোট। কেননা যারা বলে তারা মধ্যপন্থী তাদের বেশিরভাগ অমধ্যপন্থী দৃষ্টিভঙ্গি পোষণ করেন, কারণ স্বাধীনরা নির্ভরযোগ্যভাবে মধ্যপন্থী নয়, আর অসন্তুষ্ট দলগুলোও মধ্যপন্থী নয়। আর সুইং ভোটাররা তাদের আদর্শিক অবস্থান ধরে রেখেছে। তবে এটা সত্য, একটি মধ্যপন্থী দলের জন্য কিছু সমর্থন রয়েছে, কিন্তু তা অন্যান্য প্রধান দলগুলোকে হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয়, বিশেষ করে বর্তমান একক বিজয়ী নির্বাচনী ব্যবস্থায়। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী নো লেভেল ও প্রেসিডেন্ট পদপ্রার্থী জো মানচিনের বিষয়টিও মাস্ককে মনে করিয়ে দিয়েছেন ড্রুটম্যান। তিনি বলেন, আপনার হয়তো ২০২৪-এ নো লেভেলকে ঘিরে আতঙ্কের কথা মনে আছে, যেখানে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট পদে জো মানচিনের মতো তৃতীয় পক্ষের মধ্যপন্থী প্রার্থীকে গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু $২৫ মিলিয়ন সংগ্রহ করার পরও নো লেভেল শেষ পর্যন্ত কোনো একক সম্ভাব্য প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করাতে রাজি করাতে পারেনি। কোনো প্রার্থী স্পয়লার হওয়ার ঝুঁকি নিতে চাননি। RFK জুনিয়র স্পয়লার ঝুঁকি নিয়েও শেষ পর্যন্ত যখন বুঝতে পারেন তার জয়ের সুযোগ নেই, তখন কিন্তু সেও আপনার মতো ট্রাম্পের সঙ্গে যোগ দিয়েছিল। কাজেই যতক্ষণ পর্যন্ত আমাদের বর্তমান একক বিজয়ী বহুত্ববাদী নির্বাচনের ব্যবস্থা রয়েছে, ততক্ষণ তৃতীয় পক্ষগুলির মাঝে স্পয়লার হিসেবে উপস্থিত হওয়া ছাড়া আর কিছু করার অর্থপূর্ণ সুযোগ নেই। মাস্ক ও তার মতো ছোট রাজনৈতিক দলগুলোর আগামীতে ক্ষমতায় আসতে হলে যে নির্বাচনী ব্যবস্থার সংস্কার ছাড়া ভিন্ন পথ খোলা নেই, সেটাও মনে করিয়ে দিয়েছেন এই বিশ্লেষক। এক্ষেত্রে দুটি নির্বাচনী সংস্কারে বিনিয়োগ করার কথাও বলছেন তিনি। তার মতে সেই নির্বাচনের উপায় হতে পারে ফিউশন ভোটিং ও আনুপাতিক প্রতিনিধিত্ব।
আর সেটি সম্ভব হলেই আমেরিকা পার্টির মতো নতুন দলগুলোর উত্থান সম্ভব বলেও মত তার। যুক্তরাষ্ট্রে ফিউশন ভোটিং নতুন কিছু নয়। একসময় এটি সমগ্র যুক্তরাষ্ট্রেই সর্বজনীন ছিল, যা এখনও বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আছে, যে ভোটিং সিস্টেমের মাধ্যমে একাধিক রাজনৈতিক দল সম্মতির ভিত্তিতে একই প্রার্থীকে মনোনীত করার সুযোগ পায়। আর ভোটাররা দুটি প্রধান দলের একটিকে সমর্থন দেওয়ার বদলে বেছে নিতে পারেন তাদের পছন্দের প্রার্থীকে। এছাড়া ফিউশন ভোটিংয়ের অধীনে একাধিক দল মিলে একজন প্রার্থীকে মনোনীত করলেও প্রতিটি দলের ভোট আলাদাভাবে গণনা করা হয়ে থাকে, যার ফলে তিনি বিজয়ী হলেও জানতে পারেন তাকে কোন দল বা কারা কত ভোট দিয়েছে। আর এই ভোটিং সিস্টেম চালু হলে মাস্কের আমেরিকা পার্টির মতো ছোট ছোট দল মিলে জোটবদ্ধ হয়ে বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারবে। আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন ব্যবস্থায় প্রতিটি জেলায় ভোটদাতাদের সংখ্যার অনুপাতে আসন নির্ধারিত হয়ে থাকে। এই পদ্ধতিতে যদি জেলার 1/3 ভোটার একটি রাজনৈতিক দলকে সমর্থন করে, তাহলে ওই দল জেলার 1/3 আসন জিততে পারে। আর এই আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন ব্যবস্থা হলো বর্তমান বিশ্বের গণতন্ত্রের মধ্যে সবচেয়ে সাধারণ নির্বাচনীয় ব্যবস্থা। আর এই ব্যবস্থার মাধ্যমে বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারে আমেরিকা পার্টি। তবে সমস্যা হলো, যুক্তরাষ্ট্রের যেসব রাজ্য ফিউশন ভোটিং ব্যবস্থা বাতিল করেছে তারা ওই ব্যবস্থায় ফিরে যাবে কিংবা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন ব্যবস্থা চালু করবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। কারণ এসব আসলে দীর্ঘমেয়াদী প্রকল্প, যা মাস্কের কৌশল হওয়া উচিত হবে না। কেননা মার্কিন রাজনীতির সমস্যাটা দলীয় ব্যবস্থায়, তাই সমাধানটাও করতে হবে দলীয় ব্যবস্থারই, এছাড়া কোনো গোপন কৌশল নেই। মার্কিন নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন করা বেশ কঠিন, তাই মাস্কের সেসব নিয়ে না ভেবে তার ব্র্যান্ডকে কাজে লাগানো উচিত বলে মনে করেন লি ড্রুটম্যান। তার মতে মাস্কের প্রযুক্তি উদারপন্থী ভবিষ্যৎবাদী মার্কিন যুবকদের সংগঠিত করতে পারে। এছাড়া মাস্ক পারেন সুইং স্টেটগুলোতে রিপাবলিকানদের ভোট কেড়ে নিতে, ট্রাম্পকে কৌশলগত লক্ষ্যবস্তু করে আত্মরক্ষার স্বার্থে তার বিরোধিতাও করতে পারেন। সেই সঙ্গে পারেন ডেমোক্রেটদের কিছু ক্ষমতা ফিরিয়ে দিয়ে দ্বিদলীয় ব্যবস্থার দুর্বলতাগুলো সামনে আনতে। এক্ষেত্রে মাস্কের হাতিয়ার হতে পারে তার মালিকানাধীন এক্স। এছাড়া মাস্কের অন্য বাড়তি সুবিধা, তিনি এই মুহূর্তে বিশ্বের সেরা ধনকুবের। ফলে রাজনীতির মাঠে নিজের অর্থ কাজে লাগাতে পারেন তিনি, পারেন মার্কিন প্রধান রাজনৈতিক দলগুলোর দুর্বল ভিত ভেঙে দিতে।